পার্কিং নিয়ে জুলুমবাজি আর নয়, আপনারা ইউনিফাইড ডিজিটাল পার্কিং করার সিদ্ধান্ত হ্যাঁ, অবশ্যই। কি ধরনের সেই সিদ্ধান্ত হবে? শহর কলকাতায় কি পার্কিং, প্রত্যেকটা পার্কিং, যেটা আমরা প্রায় 15,000 মতো পার্কিং কলকাতা পুলিশ আইডেন্টিফাই করেছি কেএমসির আন্ডারে। এখনো অবধি 9,000 10,000 মতো লিস্টেড আছে কেএমসির কাছে। বাকিগুলো আমাদের টিম বসে আমরা দেখব যে মানে কোন কোনগুলো লিস্টেড নয়, এবং প্রত্যেকটাতে পার্কিংওয়ালা থাকবে উইথ কস্টিউম, উইথ আইডি কার্ড, তার ছবি থাকবে, শুধু আইডি কার্ড হলে হবে না, ছবি থাকতে হবে। এবং একটা অ্যাপ আমরা ডেভেলপ করছি, পুলিশকেই বলেছি অ্যাপটা ডেভেলপ করতে, ওইটা দিয়েই আপনি পার্কিং দেবেন, মানে ক্যাশ পেমেন্ট কোনো কিছু হবে না, এভরিথিং উইল বি ভেরি ট্রান্সপারেন্ট। এবং ওখানে বোর্ড থাকবে, কত টাকার কত গাড়ি, কোন গাড়ি 1 ঘন্টায় বা 2 ঘন্টায় কত নেবে, সব লেখা থাকবে। আর প্রত্যেকটা থাকবে, প্রতিদিন আমাকে গিয়ে চাতাতে হচ্ছে এখানে কেন রেখেছিস, বা ফুটপাতে রাখবে না তোমরা গাড়ি। ফুটপাতে কেন রাখছেন? আমি বুঝতে পারছি না, আপনারা কেন ফুটপাতে রাখবেন? পয়সা খরচা করে এতে রাখুন, পার্কিংয়ে রাখুন, যেদিকে পার্কিং আছে পুলিশকে জিজ্ঞেস করে সেদিকে রাখুন। কিন্তু ফুটপাতে আমি বলছি, আপনি যদি ফুটপাতে গাড়ি রাখেন, বাইক রাখেন, আমি কিন্তু গিয়ে কলকাতা পুলিশকে দিয়ে ফাইন করবো। পার্থ চট্টোপাধ্যায়ের রেকর্ড ভাঙলো, 250 কোটি টাকা টুলু মণ্ডলের কাছ থেকে এত টাকা। এটাই কি বিশ্বাস কি টুলু মণ্ডলী ম্যাক্সিমাম এই রাজ্যের? এরপরেও দেখবেন আরো বড় বড় টুলুরা বেরোবে, মানে ওটা তো 500 কোটি টাকার। আর আই এম শিওর যে বীরভূমেই হয়তো 1000 কোটি টাকার হয়েছে। এখন তো জাস্ট ইটস দ্য টিপ অফ দ্য আইসবার্গ। আমরা তো 2.5 মাস এসেছি, তার মধ্যে আজকে এতগুলো ধরা হচ্ছে, মানে এরা তো সব বাঘ, হালুম করা বাঘ সব। তো কি জানি, মমতা ব্যানার্জি বোধহয় জানতেন না এত টাকা রয়েছে টুলু মণ্ডলের কাছে, অভিষেকও হয়তো জানতেন না। ওখানে আরেক বাংলার বাঘ আছে অনুব্রত বাবু, আরেক বাংলার বাঘ কাজল শেখ, কেউ বোধহয় জানতেন না যে 200-র ওপর 250 কোটি টাকার সুইজারল্যান্ডে ফ্ল্যাট, উজবেকিস্তানে ফ্ল্যাট, দুবাইতে ফ্ল্যাট, এখানে বোধহয় 22টা না 42টা কত একটা ফ্ল্যাট বললো। জানতো না সরকার, জানতো না আগের সরকার? এত সাদা শাড়ি, এত হাওয়াই চটি, এত সিম্পল জীবন দেখানোর চেষ্টা করেছেন আগের সরকার। আমাদের ঠকিয়ে দিলেন, বাংলার মানুষ খুব বাজেভাবে ঠকে গেল। কারণ এই টাকাগুলোই তো সরকারি ট্রেজারিতে আসতো, তাতে আমাদের কিছু ডেভেলপমেন্টের কাজ হতো, কিছুই হলো না, সব কিছুই ওই তৃণমূলের নেতার বাড়িতে গেছে। মুখ্যমন্ত্রী তো এসছেনই, এরপরে হাওড়ার উমেশ রায় তিনিও মন্ত্রী, তিনি এসছেন। এবার ক্ষুদিরাম টুডু, তাকে সাইবার হ্যাক করা হয়েছে, তার মোবাইলটি, তার হোয়াটসঅ্যাপ সমস্ত কিছু হ্যাক হয়ে গেছে। অনেক মন্ত্রীদেরই সাইবার হ্যাক হয়েছে এক দেড় মাসের মধ্যে। অনেক মন্ত্রীদের এরকম, মন্ত্রীদের ফোন থেকে আমার কাছে মেসেজ আসে, এরকম আপনাদের কাছেও নিশ্চয়ই যায়, যে আমাকে 1 লাখ টাকা বা 50,000 টাকা একটু বিকেলের মধ্যে দিয়ে দিন, আমি বিকেলের মধ্যে ফেরত দিয়ে দেবো, ঠিক এই ধরনের ল্যাঙ্গুয়েজ থাকে। এবং যেটা দেখি আমরা বুঝতে পারি যে হ্যাক হয়েছে। কিন্তু এটা তো অবাক হওয়ার কিছু নেই, জঙ্গিরা যে বিজেপিকে শেষ করতে চাইবে এটা তো খুব ক্লিয়ার। কারণ কি, বিজেপির কাছে নেশন ফার্স্ট। তৃণমূলের মতো তো আমরা টেররিস্ট বা অনুপ্রবেশকারীদের সাথে ডিল করে ভোট ব্যাংকের জন্য রাজ্যের মানুষকে তো বিপদে ফেলতে চাইনি কোনো দিন। আমাদের কাছে নেশন ফার্স্ট, মানুষের সুরক্ষা প্রথম। তাই জন্য আজকে মাননীয় মুখ্যমন্ত্রী সবসময়তে আজকে করছেন, এগুলো নিয়ে সরব হয়েছেন, বরাবর সরব হয়েছেন, তাই জন্য তাকে মারার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা অত্যন্ত ভীত। আমরা মানে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বারবার বলবো যে মানে গাড়ি থেকে নেমে হ্যান্ডশেক করা, এর মধ্যে ঢুকে যাওয়া, এগুলো একেবারেই উচিত নয়। নাই মাননীয় প্রধানমন্ত্রীর করা দরকার। মানে মাননীয় প্রধানমন্ত্রীকেও আমি দেখেছি বিদেশে গিয়ে নেমে যান, গাড়ি থেকে চলে যাচ্ছেন। আমাদের ভীষণ ভয় লাগে, কারণ মানে দেশটা দাঁড়িয়ে আছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য, এবং রাজ্যটা দাঁড়িয়ে আছে মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য। সিকিউরিটি নিয়ে কিছু আপনি আগামীতে কিছু নিয়ম মানবেন, আপনিও কিছু মেনে চলবেন? না, আমাকে নিয়ে সেরকম কিছু ওদের ভয় নেই। আমি পার্কিংওয়ালাদের ভয় আছে আর কি। পার্কিংওয়ালারা আমাকে খুব সহ্য করতে পারছে না, হকাররাও বলতে গেলে সহ্য করতে পারছে না, কিন্তু টেররিস্টরা আমি একটু নিচু স্তরে আছি। তৃণমূলে এই বিজেপির একজন কর্মী, সে বিজেপির নেতার বিরুদ্ধে অভিযোগ করছে, তার থেকে তোলা চেয়েছে। তো এরকম বেশ কয়েকটা অভিযোগ হাওড়া থেকে বেহালা আসছে, তো কি বলবো? না, তোলা কেউ চাইছে বললে যদি বলে অগ্নিমিত্রা তোলা চাইছে, তার মানে তার অগ্নিমিত্রা তোলা চাইছে না। এই তো কদিন আগে বললো সর্বরী মুখার্জি দোকানটা বন্ধ করে দিয়েছে। আপনারা সর্বরী মুখার্জি দোকান বন্ধ করে দিয়েছে, সেটা আপনারা খুব করলেন, মানে পাবলিসাইজ করলেন। কিন্তু তারপরে দেখা গেল যে সর্বরী মুখার্জির ওই দোকানটা, মানে ওটা ভদ্রমহিলার দোকান নয়। এবং সর্বরী মুখার্জি যেটা বলছিলেন, যে আপনাদেরও চ্যানেলে বলেছেন যে ওটা ওনার দোকান নয়, উনিই দখলদারি করেছেন। তো দেখুন, কাউকে বললেই হয় না, যদি বলতে হয় 4টে হেল্পলাইন নাম্বার মাননীয় মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন। টোল ট্যাক্স চলছে ইললিগালভাবে, খবর দিয়ে দিন।
মদের ঠেক চলছে, স্পুরিয়াস মদ বিক্রি করছে, খবর দিয়ে দিন। সিন্ডিকেট চালাচ্ছে, খবর দিয়ে দিন। তোলাবাজি করছে, খবর দিয়ে দিন। খবর তো দিতেই পারেন, কিন্তু আপনার নাম্বারও কিন্তু ওখানে রেকর্ড হবে। আর আমরা যদি দেখি যে আপনি ওই কারোর সাথে এনিমিটি, আপনি কাউকে মানে ফ্রেম করার জন্য কারোর নামটা বলে দিলেন, সেখানে আপনিও কিন্তু পার পাবেন না, সেটা আপনাদেরও কিন্তু ধরে আনা হবে। অগ্নিবী ব্লাড নিয়ে একটা ব্যাপক দুর্নীতি হয়েছে, যারা রক্তদাতা আসতো তাদের কাছ থেকে অতিরিক্ত ব্লাড নিয়ে প্লাজমা বিক্রি হয়েছে। এই দুর্নীতি নিয়ে আগামী দিনে ভাবাই যায় না। মানে আমরা বলতাম আমাদের রাজনৈতিক স্লোগানে যে এক্স মুখ্যমন্ত্রীর শাড়িতে রক্তের দাগ আছে, আপনার হাতে রক্তের দাগ আছে, কিন্তু সত্যি মমতা ব্যানার্জি আপনার হাতে দাগ আছে রক্তের? অফকোর্স মহিলাদের খুন করা হয়েছে, ভাইদের ঝুলিয়ে দেওয়া হয়েছে অন্য দল সে করছে বলে, কিন্তু আজকে রক্তের মতো জিনিসকে বিক্রি করে বেশি ব্লাড টেনে সেখান থেকে প্লাজমা বের করে অর্গান বিক্রি হচ্ছে। মানে এটা ভাবাই যায় না যে একটা সরকার সে টাকার জন্য এতটা লেভেলে নামবে। মানে বালি বিক্রি করছে টুলু মণ্ডল, ওইদিকে কালকে মেদিনীপুরে পাওয়া গেছে পাথর, গাছ, জল, বোল্ডার, মানে কিছু বাকি নেই, কিন্তু রক্তটাও ছাড়লেন না, প্লাজমাটাও ছাড়লেন না, অর্গানগুলোও ছাড়লেন না। দিদি বলার নেই। দিদি এটা শশী পাজার কথা বলছেন, এর সঙ্গে তো শশী পাজার সঙ্গে কাকলি ঘোষ দস্তিদারকে দেখা গেছে, তো শশী পাজাও কি আলটিমেট সেই দিকেই যাচ্ছেন? কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে বৈঠকে দেখা যাচ্ছে, এনসিপিআই হয়ে শরিক হচ্ছেন। আমি সত্যি বলতে কি আমি খুব একটা ইন্টারেস্টেড নয়, মানে কে ঢুকছে, কে বেরোচ্ছে, কে যাচ্ছে, কে বৈঠক করছে। আমরা যারা মাননীয় মুখ্যমন্ত্রীর টিমে আছি, অ্যান্ড হি ইজ আ টিম লিডার, আপনি জানেন যে সকাল থেকে রাত অবধি আমরা শুধু লোকজনের সাথে মিটিং করছি যে কি করা যায়, কোনটা স্মার্ট সিটি করা যায়, কোথায় ফ্লাইওভার বানানো যায়, কোথায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটা পুরো পশ্চিমবঙ্গে ঠিক করতে হবে বাই 2027। মানে ডেভেলপমেন্টের কাজের জন্য সত্যি বিশ্বাস করে মাথা তুলতে পারছি না। কারণ খেয়ে কোথায় যাচ্ছে, কে অন্য দলে যাবে, কে আরেকটা দল ক্রিয়েট করবে, কে আবার নতুন একটা লোগো ডিজাইন করছে, রিয়েলি উই ডোন্ট হ্যাভ টাইম। কিন্তু এনসিপিআই এর সঙ্গে এনডিএ এর বৈঠক হচ্ছে, মুখ্যমন্ত্রী যেতে পারেন বলছে, তাহলে এনসিপিআই কি এনডিএ তে মিশে যাচ্ছে বা বিজেপিতে ডাইরেক্ট এরা জয়েন করছে? আমি এগুলো বলতে পারবো না, এগুলো মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের শীর্ষ নেতৃত্ব আছে, সব বিষয়ে কমেন্ট করার অধিকার কিন্তু আমাদের পার্টিতে নেই। আমি হতে পারি একজন বিধায়িকা, আমি হতে পারি আমাকে দল আমাকে মন্ত্রী বানিয়েছে, কিন্তু তার মানে এটা নয় যে দলের যে কোনো বিষয়ে আমি আমার মানে বিশেষ কমেন্ট দেবো। এই অধিকার বিজেপি কাউকে দেয়নি। শীর্ষ নেতৃত্ব রয়েছেন, মাননীয় গৃহমন্ত্রী রয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, তারা ডিসাইড করবে আগামী দিনের জন্য দলের জন্য কি ভালো হবে, দেশের জন্য কি ভালো হবে, রাজ্যের জন্য কি হবে। দ্যাট ইজ ফার্স্ট, নেশন ফার্স্ট। আগে দেশকে বাঁচাতে হবে, তারপরে এইসব রাজনীতি। আজকে প্রকাশিত হবে ডিলিমিটেশন বলেছিলেন 4 আগস্টের কথা, আজ কি প্রকাশ হতে পারে? ডিলিমিটেশনে কলকাতা পুরসভার যে ওয়ার্ড বিন্যাস, পুনর্বিন্যাস, যেটা নির্বাচনের মোটামুটি একটা কাজ হয়েছে, কিন্তু আজকেই প্রকাশ করবে কিনা সেটা বলতে পারবো না। দুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে একটা মিটিং হয়েছিল, ফাইনালি ওরা আজকে করছে কিনা সেই বিষয়ে আমি এখনো জানি না। প্রসেসটা দিদি কিরকম ভাবে হবে, আপনারা প্রকাশ করবেন, তারপর কি আবার সর্বদল বৈঠক বা এরকম কিছু হবে? পপুলেশনের একটা বিষয় রয়েছে, কারণ বেসিক্যালি হচ্ছে যে পরিষেবাটা যেন মানুষ পায়। একটা বিরাট একটা ওয়ার্ড, সেখানে মানুষ পরিষেবা পাচ্ছে না। একটা ওয়ার্ড হচ্ছে প্রায় একটা মানে দুটো ওয়ার্ডের মতো, একটা ওয়ার্ডের সাইজ কি 3টে ওয়ার্ডের মতো, আবার একটা ওয়ার্ড রয়েছে খুবই ছোট, তো টাকাটা কিন্তু সেই কাউন্সিলর একই টাকা পায়। একটা বড় ওয়ার্ডে যা টাকা পায়, এই ছোট ওয়ার্ডেও তাই টাকা পায়, তো সেটা তো হতে পারে না। আপনি পরিষেবা না পাওয়ার কথা বললেন, কিন্তু পরিষেবা কাউন্সিলররা চলে যাওয়ার তো শহরের রাস্তাটা সব বেহাল হয়ে পড়ছে। না, সে তো বেহাল হয়ে পড়ছে, ইলেকশনের পরে আবার সব হাল ফিরে আসবে। যারাই যেতে তারা নিশ্চয়ই আশা করি, আমাদের দল জিতলে তো অবশ্যই আমরা কাজ করব, অন্য দল জিতলে আমি বলতে পারবো না তারা কাজ করবে কিনা, কারণ তারা যেভাবে ইরেসপন্সিবিলিটি দেখিয়েছে 4 তারিখে সরকার আসার পরে, যেভাবে লাজ গুটিয়ে পালিয়ে গেল, তো বলার নেই, হয়তো এই ডেমোক্রেসির জন্যই হয়তো পালিয়েছে। ইলেকশন হবে নভেম্বরের মধ্যে, ডিলিমিটেশন করে সম্ভব হবে? হ্যাঁ অবশ্যই, আমরা তো সেই দিকেই এগোচ্ছি যাতে ইলেকশনটা হয় নভেম্বর ডিসেম্বর মাসে।